সালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা কার্য অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেকেন্ড পেপার। ভারতে মুসলমানদের ইতিহাস, যেটা মোগল ইতিহাস 1526 থেকে 1858। এর প্রথম লেকচার আমরা শুরু করতে যাচ্ছি অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায়। প্রিয় শিক্ষার্থীরা, এটি ভারতের মুসলিম রাজত্বের দ্বিতীয় পর্যায়ের একটি ইতিহাস। এই কোর্সটিতে মুসলিম রাজত্বের দ্বিতীয় পর্যায়ে এবং ভারতে কোম্পানি শাসনের সূচনা এবং এর বিস্তার সম্পর্কে আলোচনা আছে কোর্সটিতে। তো এর এটির 22-16-03 সেকেন্ড পেপার। আর আমি এটি মডারেশনে আছি, আমি ওয়ালি আহমেদ, সহকারী অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তোমরা ছেলে আইডি আমার নাম দেখতে পাচ্ছ। তো এখানে মোগল ইতিহাসে আলোচনা হবে, কিভাবে মোগল সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয় এবং এর বিস্তার লাভ হয়, এটি কিভাবে, এর ইতিহাস কিভাবে তৈরি হয়। এটি এই কোর্সের আলোচনার বিষয়। আমরা জানি বা তোমরা ইতিমধ্যে ফার্স্ট পেপারে মুঘল পূর্ব মুসলিম শাসন, ভারতের মুসলিম শাসনকে দুইটি পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায়টা সুলতানি আমল, দ্বিতীয় পর্যায়ে মুঘল আমল। সুলতানি আমল 1191 বা 92 থেকে 1526 পর্যন্ত, আর 1526 থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায়। যদিও এর পূর্বেও মুসলিম শাসনের ইতিহাস ভারতে আছে। মুসলিম শাসনের ইতিহাস বা মুসলিম বিজয়ের ইতিহাস বা শাসন ইতিহাসকে স্পষ্টভাবে বলা যাবে না, শাসন দীর্ঘস্থায়ী ছিল না। তোমরা জানো যে মোহাম্মদ বিন কাসিম ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করে 711 খ্রিস্টাব্দে। তিনি আরব দেশ থেকে এসেছিলেন, সিন্ধু মুলতান বিজয় করেছিলেন, সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে 711 বা 12 খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন। কিন্তু এই শাসন দীর্ঘস্থায়ী হয়নি। সাম্রাজ্য বিজয়ের ইতিহাসে একটি ব্যাপার লক্ষণীয়, যে কোনো একটি সাম্রাজ্য একটি যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যের পুরো অংশ জয় হয়ে যায় না। যেমন 1526 খ্রিস্টাব্দে বাবর ভারত বিজয় করেছিলেন, এর মানে সমগ্র ভারত তার জয় হয়ে যায়নি বা সমগ্র ভারত বিজিত হয়নি। তারপরে অনেকগুলো যুদ্ধ করছে, আর এটা যেমন তার জয় হয়নি, তেমনি সমগ্র ভারত পরাজিত হয়নি। এটি একটি সূচনা মাত্র, গুরুত্বপূর্ণ সূচনা মাত্র 1526 খ্রিস্টাব্দে। তেমনি 1712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের ভারত জয়টা, এটি একটি সূচনা ছিল, বা ভারতকে তারা প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণভাবে পরাজিত করেছিলেন, কিন্তু এখানে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়নি, সাম্রাজ্য বিস্তার লাভ হয়নি, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তো এরকমই একটি। তো মুঘল শাসন আমরা আলোচনায় যাব। মুঘল শাসন ভারতে মুসলিম রাজত্বের দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়টি এটি ছিল সুলতানি আমল, তার পূর্বেও ছিল, কিন্তু সেটাকে দীর্ঘস্থায়ী না বিধায় ওটিকে কোনো পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয় না। যে মোহাম্মদ বিন কাসিমের ভারত বিজয় গেল একটি ধাপ 712 খ্রিস্টাব্দে। 1000 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মাহমুদ ভারত জয় করলেন, তিনি 17টি অভিযান পরিচালনা করলেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। এই 17টি অভিযানে তিনি বিজয়ী হইলেন, কিন্তু স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয়নি। তিনি বিজয় করে আবার সেই গজনীতে ফিরে গেলেন। গজনী তো 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ভারতে মুসলিম শাসনের প্রথম পর্যায়ে শুরু হয় বলা যায়, স্থায়ী একটি পর্যায় শুরু। এরপর থেকে ধারাবাহিকভাবে মুসলমানদের শাসনে চলে, এবং সেটাই সুলতানি আমলের সূচনা। এবং এই সুলতানি আমলের সূচনাটা শেষ হয় 1526 খ্রিস্টাব্দে। এখানে এই 1192 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ইব্রাহিম লোদির পর্যায় পর্যন্ত একটি পর্যায় বা প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়টি হলো বাবরের বাবরের ভারত জয়ের পর থেকে একবারে 1857 খ্রিস্টাব্দ বা 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটি মুসলিম শাসনের দ্বিতীয় পর্যায়। এই
তাই আমরা আলোচনা করবো, আমাদের আলোচনার বিষয় বাবর কে ছিলেন, পানিপথের যুদ্ধ কি, কিভাবে কোথায় সংগঠিত হয়েছিল, এর গুরুত্ব কি, এর প্রেক্ষাপট কি, এগুলোই আমরা আলোচনা করব। তো আমরা এগুলো যদি আলোচনা করি, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। তাই তো প্রথম এখন আমরা বলতে পারি মোগল শাসন, ভারতে মোগল শাসনের দুইটি প্রধান ভাগ। মোগল শাসনকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো এর উত্থানের যুগ, আরেকটি এর পতনের যুগ। তো উত্থানের যুগের এই এই যুগে বাবর তিনি পানিপথের প্রথম যুদ্ধে ভারত জয় করলেন, এবং ভারত জয়ের পর থেকে এর উত্থানের যুগ শুরু হলো। এটি সংহতি লাভ করলো, শক্তিশালী হলো, বিস্তার লাভ করলো, এবং একটি একটি শীর্ষ সাম্রাজ্যে পরিণত হলো। ভারতের পূর্বে এত বড় বৃহৎ সাম্রাজ্য আর কেউ প্রতিষ্ঠিত করেনি। তো এর শৌর্য বীর্য, এর প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা ইত্যাদি কিভাবে সৃষ্টি হয় এবং এটি কিভাবে শক্তিশালী হয়, কিভাবে একটি ইতিহাস তৈরি করে, এগুলা এগুলা যখন একটি পর্যায়ে বা একটি ধারাবাহিকতায় থাকে, তখন এটিকে উত্থানের যুগ বলা হয়। তো সম্রাট বাবর থেকে সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত এটা ছিল মুঘল সাম্রাজ্যের উত্থানের যুগ। আর তারপর থেকেই সম্রাট বাবরের পর প্রথম শাহ আলম বা প্রথম বাহাদুর শাহর পর থেকে শুরু হয় এর পতনের যুগ। এরপর ধারাবাহিকভাবে এটি দুর্বল হয়, এটি সংকুচিত হয়, অভ্যন্তরীণ নানান সমস্যা দেখা দেয়, স্থায়িত্ব হারিয়ে ফেলে, শৌর্য বীর্য হারিয়ে ফেলে, অর্থনৈতিক দৈন্যতা তৈরি হয়, বহিঃশত্রুর আক্রমণ তৈরি হয়। এটি হলো পতনের যুগ। তো সম্রাট আওরঙ্গজেবের পর থেকে শুরু হয় পতনের যুগ, এবং সম্রাট আওরঙ্গজেব যে পর্যন্ত ছিল মুঘল সাম্রাজ্য উত্থানের যুগ। সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। হুমায়ুন এটাকে নিয়ে যদিও বিপর্যয়ের সম্মুখীন হন, তারপর এটিকে উদ্ধার করে গেছেন, মুঘল সাম্রাজ্যকে উদ্ধার করে গেছেন। হুমায়ুন যেমনি বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য হুমায়ুনের শাসনামলে এটি এটি বিপর্যয়ে পড়ে, বা আহ এটি কি বলা যায়, এর পতন ঘটে। আবার হুমায়ুনের এটিও একটি কৃতিত্ব যে তিনি সেই পারস্য নির্বাসিত অবস্থায় সেখান থেকে আবার বিভিন্ন কলা কৌশল করে মুঘল সাম্রাজ্যকে দুর্বল দুর্বল উত্তরাধিকার, শেরশাহের দুর্বল উত্তরাধিকারের যুগে এটাকে উদ্ধার করেন। তো এটিকে উদ্ধার করে দিয়ে যান। তো গেল বাবর, হুমায়ুন, আকবরের সময় এটি সুপ্রতিষ্ঠিত হয়, শক্তিশালী হয়, এটি বিশাল একটি রূপ লাভ করে, এটি শৌর্য বীর্যের অধিকারী হয়। জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেবের সময় একটি বিশাল সাম্রাজ্য, আজন্ম লালিত মুঘলদের বা উত্তর ভারতের আজন্ম লালিত দক্ষিণ ভারত জয়ের স্বপ্ন দেখেন বা জয় করেন। দক্ষিণ ভারতের সুলতানি অঞ্চলগুলো মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। এই ভারত সমগ্র ভারতই সম্রাট আওরঙ্গজেবের সময় সেই কাবুল থেকে বার্মার রেঙ্গুন, বা কোনো কোনো বর্ণনায় রেঙ্গুন, কোনো কোনো বর্ণনায় বলা হয় চট্টগ্রাম পর্যন্ত, কাবুল থেকে চট্টগ্রাম, এদিকে হিমালয় থেকে একবারে দাক্ষিণাত্য পর্যন্ত সমগ্র ভারত মুঘলদের অধীনে চলে আসে। তো এটি ছিল উত্থানের যুগ। এই উত্থানের যুগের পরবর্তীতে শুরু হয় সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী শাসকদের সময় শুরু হয় এটি পতনের যুগ। আমরা মুঘল সাম্রাজ্যে, তোমরা এখানে মুঘল সম্রাটদের তালিকা দেখতে পাচ্ছ। সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন, তার প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপরে আসেন হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, শাহ আলম বা প্রথম বাহাদুর শাহ। তোমরা এদেরকে দেখতে পাচ্ছ। তো যাই হোক, পানিপথের প্রথম যুদ্ধ এটি একটি স্বীকৃত ঘটনা, এটি একটি সুপ্রতিষ্ঠিত, মানে কি বলা যায়, সুপরিচিত একটি নাম, পানিপথের প্রথম যুদ্ধ। এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমেই 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। পানিপথ উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের একটি স্থানের নাম। এটি এই স্থানে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এখানে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদীকে পরাজিত করেন এবং পরাজিত করেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। তো আমরা বাবর পানিপথের যুদ্ধ, এটা এটির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলি। পানিপথের যুদ্ধ এটি 1526 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। এই যুদ্ধে ভারতে প্রথম কামানের ব্যবহার করা হয়, এবং এই যুদ্ধে বাবরের পক্ষে ছিল 12,000 সৈন্য, এবং ইব্রাহিম লোদীর পক্ষে ছিল 7 লক্ষ সৈন্য। আবার কেউ কেউ বলেন 1 লক্ষ সৈন্য। যাই হোক, ইব্রাহিম লোদীর পক্ষে বিপুল পরিমাণ সৈন্য ছিল,
বাবর পক্ষে ছিল অল্প সৈন্য, কিন্তু অল্প সৈন্য বাহিনী নিয়ে সুদক্ষ বা কি বলা যায় প্রশিক্ষিত সৈন্যবাহিনী নিয়ে তিনি কামানের ব্যবহার করে এই যুদ্ধে জয়লাভ করেন। তো পানিপথের যুদ্ধের ফলাফল আমরা দেখতে পাচ্ছি সুলতানি যুগের অবসান হয়, ইব্রাহিম লোদির পরাজয় হয় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। এখন আমরা বাবর সম্পর্কে যদি একটু আলোচনা করি, আসলে বাবর কে, কোথা থেকে আসছেন, এগুলো সম্পর্কে আলোচনা করলে আমরা বাবর আসলে তুর্কিস্তানের অধিবাসী ছিলেন। তিনি তুর্কিস্তানের অধিবাসী এবং তিনি তুর্কি জাতি উদ্ভূত সন্তান ছিলেন। তার পিতা ছিলেন ফারগানার আমিরের সন্তান। তাই ফারগানার আমির ছিলেন। ফারগানা একটি ক্ষুদ্র রাজ্য ছিল, এই রাজ্যের আমির ছিলেন তার পিতা। বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবরের জন্ম ছিল 1483 খ্রিস্টাব্দে এবং মাত্র 14 বছর বয়সে তিনি পিতাকে হারান হারিয়ে হারান এবং এরপরে পিতৃরাজ্য হারান। মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা তিনি করেছিলেন। তিনি তার সাম্রাজ্য মধ্য এশিয়ায় সৃষ্টি করতে চেয়েছিলেন। বারে বারে তিনি সমরকন্দ এবং অন্যান্য অঞ্চল জয়ের জন্য অভিযান পরিচালনা করে ব্যর্থ হন। অবশেষে ভারত জয়ের সফল হন। এগুলো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। তো আমরা বাবর সম্পর্কে আরো একটু বিস্তারিত হলে 16শ শতাব্দীর প্রারম্ভে তার ভারতে আগমন বা ভারতে মধ্যযুগের ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করে। 1526 খ্রিস্টাব্দে এই তুর্কি আফগান সাম্রাজ্যের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে কাবুলের আমির ছিলেন বাবর। যদিও আমরা তুর্কি রাজ্য কি বলে তুর্কিস্তানের ফারগানার অধিবাসী ছিলেন, পরবর্তীতে ফারগানা রাজ্যহারা হয়ে তিনি কাবুল অধিকার করতে সক্ষম হয়েছেন। সেই কাবুল থেকে তিনি ভারতে আক্রমণ পরিচালনা করেছিলেন। তো 1526 এই সময় 1526 খ্রিস্টাব্দের পরে আমরা দেখতে পাই যে আমরা বাবর সম্পর্কে আরেকটু বলে নিই। বাবর চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তো বাবরের বাবরের পূর্বপুরুষ ছিলেন এবং দুই পূর্বপুরুষই ভারতের সাম্রাজ্য জয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সাম্রাজ্য জয় সম্ভব হয়নি। এবং অবশেষে তারও পিতৃরাজ্য উদ্ধার করা বা কি বলা যায়, তার পূর্বপুরুষদের আজন্ম লালিত স্বপ্ন ভারত জয়ের ইচ্ছা তারও ছিল। একথা তিনি তার জীবন স্মৃতিতে উল্লেখ করেছিলেন। তো তো এই সময় বাবরের যেমন ইচ্ছা ছিল, তেমনি ভারতেও একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এই পরিস্থিতি বাবরকে ভারত জয়ের দিকে ধাবিত করে। বাবরের শুধু ইচ্ছাই না, ভারতে সে সময় একটি শূন্যতা বা একটি দুর্বলতা তৈরি হয়, একটি পতনোন্মুখ অবস্থা তৈরি হয়। এই পতনোন্মুখ অবস্থায় বাবরকে ভারত জয়ে সাহায্য করেছিল। বাবরের তখন ইব্রাহিম লোদির শাসন ছিল। ইব্রাহিম লোদির সময় পাঞ্জাবের দৌলত খান ছিলেন তার প্রাদেশিক শাসক এবং অন্যদিকে ছিলেন আলম খান, ছিলেন তার চাচা, যিনি দিল্লি সাম্রাজ্যের উত্তরাধিকারী চেয়েছিলেন বা উত্তরাধিকারের স্বপ্ন দেখেন। এই দৌলত খান এবং আলম খান, এই দুইজন মিলে বাবরকে ভারত জয়ের আহ্বান করেন। তো যাই হোক, বাবর কাবুলের আমির ছিলেন। এই কাবুল থেকে তিনি ভারত জয়ের চেষ্টা করেছিলেন। সাম্রাজ্য জয়ের ইতিহাসে এটি একটি এটা কোনো একটা মানে যেভাবে শোনা যায়, বাস্তবে অনেক সময় বিস্তারিত চিন্তায় ওরকমের পাওয়া যায় না যে হঠাৎ করে তিনি ভারত আসলেন আর ভারত জয় করলেন, তা না। তিনি ভারত জয়ের জন্য চিন্তা মনস্থির করেছিলেন হয়তোবা অনেক আগে, হয়তোবা কি সুস্পষ্ট ভাবেই তিনি বলেছেন তিনি যে ভারত জয় করলেন একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এই গুরুত্বপূর্ণ ঘটনাটির চিন্তা তার মাথায় অনেক আগে ছিল। এই জন্য তিনি মানসিক প্রস্তুতি নিয়েছেন এবং মানসিক প্রস্তুতির পরে তিনি কি বলা যায় প্র্যাকটিক্যাল বা বাস্তব প্রস্তুতির জন্য তাকে বেশ কিছু সময় অতিবাহিত করেছিল। আমরা দেখতে পাই ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বাবর 1526 খ্রিস্টাব্দের বেশ কিছু বছর আগে 1519 খ্রিস্টাব্দে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। 1520 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করেছিলেন, এখন 1522 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা 1526 খ্রিস্টাব্দে 1524 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির উপরে বিতৃষ্ণ হয়ে ভারতের অভিজাত সম্প্রদায় বাবরকে ভারত আক্রমণের অনুরোধ করেন 1524 খ্রিস্টাব্দে। 1524 খ্রিস্টাব্দে ভারত অভিযান করেছিলেন বাবর এবং ভারত জয় করেছিলেন, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল জয় করেছিলেন। কিন্তু যে যে আলম খান এবং যে দৌলত খান তাকে বাবরকে ভারত বিজয়ের আহ্বান জানিয়েছিলেন,
তাদের ইচ্ছা ছিল বাবর ভারত বিজয় করবে, বাবরের আক্রমণের ফলশ্রুতিতে ইব্রাহিম লোদির পরাজয় ঘটবে, তাদের উত্থান ঘটবে। কিন্তু তারা লক্ষ্য করলেন বাবর ভারত জয় করলেন এবং ভারতে স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠিত করার একটি দৃঢ়তা তার মধ্যে দেখলেন। ফলশ্রুতিতে তারা বাবরের বিরোধিতা শুরু করেন, বাবর ফিরে গেলেন কাবুলে। তো অবশেষে 1525 খ্রিস্টাব্দে বাবর পুনরায় সৈন্য সংগ্রহ করে আবার ভারত জয় করলেন এবং এবার তিনি কি বলা যায়, এবার তিনি পাঞ্জাবের শাসনকর্তা এবং আলম খান এবং অন্য একজন শাসকের বশ্যতাকে তিনি বশ্যতা বা আনুগত্য পেয়ে গেলেন এবং ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার একটি সুযোগ তিনি পেয়ে গেলেন। তো বাবর, আমরা বলেছিলাম যে বাবর এভাবেই 1526 খ্রিস্টাব্দে ভারত জয় করেন। 1526 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তিনি পানিপথের প্রথম যুদ্ধে অবতীর্ণ হন এবং এপ্রিল মাসে 29 তারিখ তিনি দিল্লির জুমা মসজিদে ভারতের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন। জুমার খুতবায় ভারতের সম্রাট হিসাবে উল্লেখ করেন। তোমরা নিশ্চয়ই জানো ইসলামের ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে যে যে কোনো দেশের রাজা বা বাদশার দুইটি সার্বভৌমত্ব থাকে। একটি হলো বিশেষ করে মুসলিম রাজা বা বাদশার মুসলিম আমলগুলায় তারা জুমার খুতবায় বাদশার নাম পঠিত হতো, এটি দ্বারা তার সার্বভৌমত্ব প্রকাশ পেত। আরেকটি হলো মুদ্রায় তার নাম অঙ্কিত, নাম খচিত থাকতো। তো বাবরও সেরকম 1526 খ্রিস্টাব্দের 29 বা 27 এপ্রিল তিনি দিল্লির জুমা মসজিদে তাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। তো পানিপথের যুদ্ধ সম্পর্কে আমরা এতটুকুই জানলাম যে পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন এবং ভারতে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু এই কথাটি আমরা কিছু আগেও উল্লেখ করেছি, আবার উল্লেখ করতে চাই যে এই একটি মাত্র যুদ্ধই, পানিপথের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে জয়ী হইলেন, ইব্রাহিম লোদি পরাজিত হলেন। এই যুদ্ধের মাধ্যমে ভারতে একবারই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যায়নি। তো এই ইব্রাহিম লোদি এরাও ছিলেন আফগান। তখন ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিলেন, তার তার সঙ্গপাঙ্গরা সবাই পরাজিত হননি বা সবাই দমিত হননি। ইব্রাহিম লোদি মারা গিয়েছিলেন, সবাই মারা যাননি। রাজ্যের বিভিন্ন স্থানে যে অভিজাত সম্প্রদায় ছিল, জমিদার সম্প্রদায় ছিল, জায়গিরদার সম্প্রদায় ছিল, তারা কিন্তু সম্রাট বাবরের শাসনকে মেনে নিতে পারেনি। ওই সময় ভারতের রাজপুত জাতি ছিল, ভারতের রাজপুত অভিজাত সম্প্রদায়, তারাও ভারতের রাজনৈতিক ক্ষমতার স্বপ্ন দেখতো। রাজপুতরা বাবরকে মেনে নেননি। বাবরকে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবরের ভারতের সব বিজয় হয়ে গেছে তা বলা যাবে না। তো যাই হোক, তোমরা বাবরের এই সীমানা দেখতে পাচ্ছ, যে কাবুল থেকে প্রায় সমগ্র ভারত পর্যন্ত, সমগ্র কাবুল হইতে বাংলাদেশ পর্যন্ত সমগ্র উত্তর ভারত। এই তো পানিপথের প্রথম যুদ্ধ আমরা দেখলাম। পানিপথের প্রথম যুদ্ধের পরে তাকে আরেকটি যুদ্ধের সম্মুখীন হইতে হয়েছিল, সেটি হলো খানুয়ার যুদ্ধ। এটি 1527 খ্রিস্টাব্দে। তো বাবরের প্রভুত্বকে মেনে নেননি রাজপুত সম্প্রদায়। রাজপুতদের মধ্যে ছিলেন এই রাজপুতদের মধ্যে রাজপুত জাতি, এই রাজপুত জাতির নেতারা, তারা বাবরের এই শাসনকে মেনে নেননি এবং বাবরের শাসন মেনে নানার ফলশ্রুতিতেই তারা বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং বাবরের বিরুদ্ধে তার রাজপুত জাতি এবং অন্যান্য অভিজাত সম্প্রদায় মিলে তারা একটি শক্তিশালী যুদ্ধের দিকে ধাবিত হন এবং বাবরও ঘাবড়িয়ে গিয়েছিলেন। বা বাবরের তুর্কিস্তানের যারা সেনাবাহিনী ছিল, তারাও কিছুটা কিছুটা ভয়ের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু বাবর তাদেরকে উদ্বুদ্ধ করে যুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করেন। বাবর তার সৈন্যদেরকে নাকি বলেছিলেন যে কাপুরুষের মতো পিছনে হটে যাওয়ার চেয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে মরে যাওয়া ভালো। তো এইভাবেই তার সেনাবাহিনীর মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয় বা উদ্দীপনা তৈরি হয়, যে উদ্দীপনাকে কাজে লাগিয়ে তিনি খানুয়ার যুদ্ধের এই শক্ত বাধাকে অতিক্রম করেন। এবং বলা হয় যে খানুয়ার যুদ্ধ ভারতের ভাগ্য নিয়ন্ত্রণকারী যুদ্ধ। এই যুদ্ধে বাবর পরাজিত হওয়ার উপক্রম হয়েছিলেন, কিন্তু অবশেষে তার ভাগ্য সুপ্রসন্ন ছিল, তিনি এই যুদ্ধে জয়লাভ করেন এবং ভারতে স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা। খানুয়ার যুদ্ধের পূর্ব পর্যন্ত বাবর ভারতে বাবরের সাম্রাজ্য স্থায়ী হবে কিনা সেটা সুনিশ্চিত ছিল না। কিন্তু খানুয়ার যুদ্ধের পরে, বিজয়ের পরে বা মুঘল সাম্রাজ্য ভারতে স্থায়ী হলো।
এটা সুনিশ্চিত হয়েছে। তারপরেও কিছু কিছু বাধা অতিক্রম করতে হয়েছে বা কিছু কিছু বাধা অতিক্রম করতে হবে। যেমন গোগরার যুদ্ধ ছিল, এইগুলো গোগরার যুদ্ধে আফগান শক্তি তারা আবার আফগান শক্তি বাবরের বিরুদ্ধে দাঁড়ালো, এটা 1529 খ্রিস্টাব্দে। কিন্তু এই গোগরার যুদ্ধেও বাবর জয়ী হলেন এবং বাবর ভারতে তার সাম্রাজ্যকে আরো সংহত বা শক্তিশালী করলেন। তো এই ছিল বাবরের সাম্রাজ্য প্রতিষ্ঠার। যদি আমরা বলি যে বাবরের সাম্রাজ্য ছোটখাটো আরো কিছু যুদ্ধ করতে করতে হয়েছিল, সেগুলো উল্লেখযোগ্য নয়। তবে পানিপথের যুদ্ধের পর বড় বাধা ছিল খানুয়ার যুদ্ধ। এই খানুয়ার যুদ্ধের পরে গোগরার যুদ্ধ। তো এইভাবে বাবর একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলেন ভারতে। মধ্যযুগের অনন্য সাধারণ ব্যক্তিদের তিনি অন্যতম ছিল। বিভিন্নমুখী প্রতিভা ও আকর্ষণীয় চরিত্রের অধিকারী ছিলেন। সাহস ও বীরত্বের গুণে ভারত জয় করেছিলেন। যে বাবর তুর্কিস্তান থেকে এসেছিলেন, সে তুর্কিস্তানের নাগরিক হিসাবে তিনি তিনি এই কথা বলা যায়, যদিও তার তার পিতা ক্ষুদ্র রাজ্য ফারগানা, এই ফারগানার আমির ছিলেন। তো আহ বাবরের এই ক্ষুদ্র রাজ্য ফারগানার আমির ছিলেন। এবং ফারগানার আমির যদিও ছিলেন, কিন্তু বাবরের স্বপ্ন ছিল বৃহৎ একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করবে। তিনি তার ছোটবেলায় তার তার কি বলা যায় মাতামহ বা পিতামহ এদের কাছ থেকে তিনি তার পূর্বপুরুষদের সাম্রাজ্য জয়ের কাহিনী শুনতেন এবং এভাবে তিনি উদ্বুদ্ধ হতেন। এভাবে তিনি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি মনোনিবেশ করেন। বাবর শিক্ষিত একজন সমনায়ক ছিলেন বা শিক্ষিত একজন সাম্রাজ্য বিজেতা ছিলেন। তিনি ফার্সি এবং তুর্কি ভাষায় পারদর্শিতা অর্জন করেছিলেন। তিনি তার মাতামহীর কাছ থেকে উন্নত শিক্ষা লাভ করেছিলেন এবং সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। তো আমরা দেখতে পাই যে বাবর আমরা পূর্বে উল্লেখ করেছি, বাবর পিতার দিক থেকে চেঙ্গিস খান এবং মাতার দিক থেকে পিতার দিক থেকে তৈমুর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তো এটা বাবর আমরা দেখতে পাই। তো বাবর বাবর যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, সে সাম্রাজ্যটি একটি শক্তিশালী সাম্রাজ্য, একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য সমগ্র ভারতের জন্য, এবং সমগ্র ভারতে একটি দীর্ঘস্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা যদি অন্যান্য শাসকদের দেখি, সুলতানি যুগের শাসকদের ব্যাপারে ভারতে এত উচ্ছ্বসিত প্রশংসা খুব বেশি দেখা যায় না, কিন্তু বাবরের সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্যের উচ্ছ্বসিত প্রশংসা দেখা যায়। বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলেন, ভারতের শ্রীবৃদ্ধি করলেন, ভারতের ভারতের ভারতকে উন্নত করলেন, ভারতীয় জাতির উন্নয়নের চেষ্টায় নিজে লিপ্ত হলেন বাবর এবং বাবরের বংশধর। বাবর সমসাময়িক সময়ে যে সাম্রাজ্যগুলো ছিল এর মধ্যে একটি আধুনিক সাম্রাজ্য বলা যায়। আধুনিক সাম্রাজ্যের ধারাবাহিকতা তিনি সৃষ্টি করে গিয়েছিলেন। তার বংশধররাই ভারতে তাজমহল প্রতিষ্ঠিত করেছিল, ময়ূর সিংহাসন। তার বংশধররাই ভারতের অনেক কৃতিত্বের অধিকারী, যা ভারতকে বিশ্বের দরবারে কি বলা যায় বিশ্বের দরবারে সম্মানিত করেছিল। তো বাবর একটি একটি বাবর আমরা উল্লেখ করেছিলাম, বাবর সুশিক্ষিত ছিলেন। তিনি তিনি কি বলা যায় তিনি শিক্ষিত ছিলেন এবং তিনি নিজে একটি রচিত জীবনী গ্রন্থ লিখেছেন, যে জীবনী গ্রন্থে তার জীবনের সমগ্র ব্যর্থতা সমগ্র কিছুই খুলে খুলে তিনি উল্লেখ করেছিলেন। তিনি জীবনী গ্রন্থে ভারতের তৎকালীন সমাজ ব্যবস্থা, রাজনীতি এবং ভারতের আবহাওয়া, জলবায়ু, ভারতের পশু পাখি ইত্যাদি সম্পর্কে লিখেছিলেন। তো তো তার তার এই যে জীবনীটি, এটি তুজুকি বাবরি বা বাবরনামা হিসেবে পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী এবং সত্যনিষ্ঠ জীবন স্মৃতি। যে অনেক সময় জীবন কি বলা যায় আত্মজীবনী লেখকরা নিজের জীবনের কিছু দুর্বলতাকে লোপ করে যায় বা অতিক্রম করে যায়। সম্রাট বাবর সেটি করেন, তার নিজের জীবনের সমগ্র দুর্বলতাগুলোকে প্রকাশ করেছিলেন। এটি তার একটি মহত্বের পরিচয়ক এবং তার এই গ্রন্থটি বিশ্ব সাহিত্যের অত্যধিক মূল্যবান সম্পদ এবং এটি প্রশংসিত একটি জীবন স্মৃতি হিসেবে প্রতিষ্ঠিত। তো যাই হোক, বাবর একটি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিভা ও গুণাবলীতে ঐতিহাসিক ঈশ্বরী প্রাসাদ তাকে মধ্যযুগের সমসাময়িক মুসলিম শাসকদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে অভিহিত করেন। তো শ্রেষ্ঠ হিসেবে অভিহিত করেন ঈশ্বরী প্রাসাদ, এবং আরো অনেক ঐতিহাসিকই তাকে একজন গুরুত্বপূর্ণ
তাকে একজন গুরুত্বপূর্ণ শাসক হিসেবে দেখেন। এবং বাবর তো তার 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যান এবং 1500 তাকে কাবুলের এক মনোরম পাহাড়ি উদ্যানে সমাধিস্থ করা হয়। এই তো এই সম্পর্কিত পাঠের জন্য তোমরা দেখবে দি ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ABM হাবিবুল্লাহ। এটি ইংরেজিতে লিখিত একটি বই, ইংরেজি ভাষায় লিখিত। আর এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, এলাহাবাদ, 1976 খ্রিস্টাব্দে, ঈশ্বরী প্রাসাদ হচ্ছে। আর বাংলা ভাষায় এটি রেফারেন্স গুরুত্বপূর্ণ বই AKM আব্দুল আলিম, এই বইটিও তোমরা দেখবে। তো এটি আহ, এটি একটি গুরুত্বপূর্ণ বই AKM আব্দুল আলিমের। তো আমরা বাবর সম্পর্কে জানলাম। বাবর ভারতে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সাম্রাজ্যটি দীর্ঘস্থায়ী লাভ করেছিল। তিনি তুর্কিস্তান থেকে এসেছিলেন। তিনি কাবুলের তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, এবং একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং এই সাম্রাজ্যটি তার বংশধররা, হুমায়ুন, আকবর, আহ জাহাঙ্গীর জাহাঙ্গীর শাহজাহান এবং আওরঙ্গজেব, এরা এর শ্রীবৃদ্ধি করেছিলেন। শ্রীবৃদ্ধি ঘটেছিল ভারতের, শ্রীবৃদ্ধি ঘটেছিল সমগ্র দক্ষিণ এশিয়ার। তো বাবর একটি আকর্ষণীয় চরিত্রের অধিকারী ছিলেন। তিনি জ্ঞানে গুণে, তিনি বীরত্বে এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যে উন্নত ছিলেন। তো এটাই আমরা বাবর সম্পর্কে দেখতে পাই। তো যাই হোক, আমরা বাবর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানলাম। আমরা অতিরিক্ত পাঠের মাধ্যমে আরো কিছু জানার চেষ্টা করব, এবং এই জানার মাধ্যমে আমাদের প্রথম এই লেকচারটি শেষ হলো। তোমাদের সকলকেই আমরা ধন্যবাদ জানাই যে এই পাঠে অংশগ্রহণ করার জন্য। তো এটি একটি বলা যায় এটি একটি চমকপ্রদ ইতিহাস, এবং এই ইতিহাসটি থেকে অনেক কিছু শেখার আছে, অনেক গুরুত্বপূর্ণ এই ইতিহাস। এবং ভারতের ইতিহাসের চুম্বক অংশ, এই মুঘল ইতিহাস বা বাবরের প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ইতিহাস ভারতের ইতিহাসের চুম্বক অংশ, এবং এটি উৎসাহ ব্যঞ্জক বা আনন্দদায়ক একটি পাঠ বলা যায়। তো তোমরা সকলে এই পাঠটি গ্রহণ করবে, বাবর সম্পর্কে জানবে, তার বংশধর সম্পর্কে জানবে, তার আগমন কোন প্রেক্ষাপট সম্পর্কে জানবে, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানবে, এবং কিভাবে সাম্রাজ্য নির্মাণ করলেন এটা তোমরা জানতে পারবে। একটি সাম্রাজ্য নির্মাণ অবশ্যই আহ আহ তো তো তোমাদের সকলকে ধন্যবাদ আবারও জানাচ্ছি।